হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন পর আবারও হাজির হলাম আমি হেলেন। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে। আজকে কিন্তু আমি আমার ছেলে এবং ছেলের বাবাকে দিয়ে অনেক খাটিয়ে নিয়েছি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে দুপুরে রান্না বান্না। আর এখন কি দেখেন, এটা হচ্ছে তেঁতুলের চা, মানে ক্যান্ডি তৈরি করেছি। এত মজা হয়েছে কি বলবো, একসাথে মনে করেন খাওয়া শুরু করলে আর শেষ করা হবে না এরকম মনে হচ্ছে, মানে এত টেস্ট। আর এটা যখন তৈরি করি তখন মেয়েদেরকে কল করে দেখিয়েছিলাম, কারণ আমার মেয়েরা তো এই ধরনের খাবার বেশি পছন্দ করে। তা আপনাদের কেমন লাগলো? যদি জিভে পানি আসে এর জন্য কিন্তু আমি দায়ী না। যাই হোক, ক্যান্ডিটা এখন বয়ামে উঠিয়ে দিয়ে তারপরে ওর বাবা ছেলে যেহেতু কাজ করছে, ওনাদের জন্য চা তৈরি করে নিয়ে আসলাম। তো এখানে মূলত যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে নেট লাগানো। আর নেট লাগানো কেন হচ্ছে সেটা তো আপনারা হয়তো বুঝে গিয়েছেন। এটা হচ্ছে মজো সবসময় তো, মানে আমার তোজো ছেলেটা ও ব্যালকনিতে যায়, ওর যেন কোনো সমস্যা না হয় এই জন্যই। কারণ সবসময় তো আর নেট অনেক সময় আমরা অসাবধানতাবশত হয়তো খুলে রেখে দিব, আর হয়তো বারান্দায় গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা রেখে ক্যাটপ্রুফ করা হচ্ছে বেলকনিটা। 2 বেলকনি করা হবে, সাথে যে গাছগুলোকে একটু, আর আমার বেলকনিটা এত পরিমাণে ছোট যে আমি গাছ দিয়ে তো ভরিয়ে রেখেছি। তো ভাবছি যে এবার একটু বর্ষায় গাছের কিছু পরিবর্তন করব, এত গাছ আর আমি রাখবো না। কিছু গাছ আমি ছাঁটাই করব, বেশ কয়েকটাই ছাঁটাই করব, কারণ গাছ রাখলে শুধু হয় না, অনেক যত্নের প্রয়োজন আছে। তো নিজের যত্ন করতেই তো পারছি না, গাছের যত্ন কখন করব। দিন দিন এমন একটা পরিবেশের ভিতর দিয়ে আমি যাচ্ছি, আমার শুধু মনে হয় আমি তো মানে আলসেমি মনে হয় পেয়ে বসেছে। এই তো ভিডিও দেখেন প্রতিদিন সকালে, মানে রাত্রে চিন্তা করি আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ ব্লগ শুরু করব, কিন্তু সকালে ওঠার পরে এই কাজ সেই কাজ করি আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না। তো আপনার যদি একবার আলসেমি পেয়ে বসে, দেখবেন সেই আলসেমি থেকে বের হওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আমার গাছটাতে যে এত সুন্দর ফুলের মাঝে মরা ফুলগুলো আছে, আর এই মরা ফুলগুলো দেখতে কিন্তু একদমই বাজে লাগছিল। আমি কিন্তু সেটাকে কেটে বাদ দিলাম। তো এরকম আমাদের জীবনে সামনে রমজান মাস এসেছে, তো আমাদের রমজান মাসে আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আর আমাদের জীবনে যে জিনিসগুলো আমাদেরকে সৌন্দর্য নষ্ট করছে, যেমন আমাকে ভালো মানুষ এবং পরিশুদ্ধ হতে যে সব কাজগুলো আমাকে বাধা দিচ্ছে, সেগুলো এরকম হচ্ছে মরা শুকনো ফুলের মতো। তো এগুলোকে আমরা যেভাবে যে গাছ থেকে কেচি দিয়ে কেটে মানে বাদ দিয়ে দিচ্ছি, ওরকম আমাদের জীবন থেকে কিছু কিছু জিনিস আমরা বাদ দিয়ে নিজেকে আরও সুন্দর মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করব। সেটা সমাজেই হোক আর আল্লাহ তাআলার সামনেই হোক। আমরা আসলে প্রতিটা সম্পর্কের মাঝে বা প্রতিটা আচরণে কিন্তু আমরা সবসময় ভুল করি। সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরও একটা ভালো কাজ করা, যেন ভালোভাবে চলতে পারি, ভালো কাজ করতে পারি, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং সেটা নিয়েই হচ্ছে এবার রমজানে অন্ততপক্ষে আপনার জীবনের খারাপ দিকটা আপনি প্রতিজ্ঞা করে নেবেন যে এই রমজানের যেন আমি এই জিনিসটা বাদ দিতে পারি, এবং সারা জীবনের জন্য আমাদের এই ভুলটা যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের জীবনে অনেক কিন্তু ভুল আমরা কন্টিনিউ করে থাকি, তো একটা একটা করে যদি আমরা বাদ দিতে থাকি, দেখবেন আস্তে আস্তে আমরা এক সময় নিজেকে অনেক পরিশুদ্ধ হিসেবে, শুদ্ধ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। আর আমরা মানুষ, আমাদের তো ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি করি জানেন, নিজের ভুলটাকে ধরার চেষ্টা না করে অন্য কি করলো সেটা নিয়ে বসে থাকি, আর সবসময় নিজেকে শুদ্ধ মানুষ রূপে প্রেজেন্ট করি। কথাটা আমি সুন্দর করে বোঝাতে পারলাম না। যে কথাটা বলতেছিলাম, যে ধরেন আপনি যে ভুলটা করেন না, হয়তো অন্য সে ভুলটা করে,
আবার আপনার মাঝে যে ভুলটা আছে অন্যের মাঝে হয়তো সেটা নাই। তো আমরা দেখা যায় কি অন্যের ভুলটাকে ফোকাস বেশি করি, নিজের মাঝে যে ভুলগুলো আছে সেটা নিয়ে আমরা আত্মপর্যালোচনা যেটাকে বলে সেটা করি না। তো আমার মনে হয় প্রতিটা মানুষের মাঝে আত্মপর্যালোচনা খুবই প্রয়োজন। ইদানিং মানে আমি ভ্লগ যেহেতু করি, আমি অনেকের ভ্লগই দেখি, তো যাদেরকেই আমার পছন্দ হতো তাদের ভ্লগগুলোতেই যে পজিটিভিটির জন্যই কিন্তু আমি পছন্দ করি। আমি না, শুধু দেখবেন যে যে ভ্লগই পছন্দ করুক, যার কথায় যার কাজে পজিটিভিটি আছে আমরা তাকে কিন্তু পছন্দ করি। তো কিছু পজিটিভিটি যখনই যাকে পছন্দ করি তখনই সে এমনভাবে তার নেগেটিভিটিটা আমাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করেন আর তাকে আর ভালো লাগে না। তো আল্লাহর কাছে আমি সবসময় এই প্রার্থনাটাই করি, আমি যে আজ পর্যন্ত ভিডিও দেই সবসময় আমি যেমন ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করি। আমার ভিতরে কিন্তু আমি কখনোই করার চেষ্টা করি না। তারপরেও যদি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেছে, ঘর দৌড় গোছানো থেকে শুরু করে। আর ওইদিকে তো দুইটা বারান্দা বেলকনি মানে এলোমেলো হয়ে গেছে। এই জন্য শিউলিকে বললাম তুমি অন্য বাসায় কাজ করে আসো, তারপরে হচ্ছে আমার ঘরগুলো মুছে দিবে, তা না হলে তো আবার একবার মপ করা হয়ে গেলে আবারও মানে বারান্দা দুটোর জন্য আবারও এলোমেলো হবে। তো শিউলি চলে গিয়েছে। আর এইদিকে কিন্তু আমরা দুপুরে আজকে রান্না করব। ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমরা শাক সবজি এগুলাই খেতে পছন্দ করি দুপুরে, কারণ এই দুটা দিন হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের সাথে দুপুরে খায়, তো যেহেতু এগুলো পছন্দ করে। তো আজকে বতুয়া শাক ভর্তা করব, মানে এটা আমরা বলি বোথে শাক। তো সেই বোথে শাকটাই আজকে ভর্তা করা হবে। আমি হচ্ছে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ তারপর রসুন এগুলো দিয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে। এভাবে একদমই সিম্পল একটা রেসিপি। এভাবে বতুয়া শাক যদি আপনারা কখনো ভর্তা করে আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। তো শাক ভর্তা আর সাথে আজকে রান্না করব মাগুর মাছের ঝোল। তো মাগুর মাছের ঝোলটা রান্না করি আমি সবসময় আলু টমেটো দিয়েই। তো আজকে একটু আলু টমেটোর সাথে যোগ করেছি সিম, মানে বিচিওয়ালা সিম কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল। তো সিমটা দিয়ে আজকে রান্না করব। তো সিম যেহেতু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো ভাবলাম যে আজকে কয়েকটা সিম আছে, বেশি না, যেহেতু গতকালকে ভাজি করেছিলাম তো কয়েকটা আছে, তো ওই কয়েকটাও দিয়ে দিয়েছি। তো রান্না করার সময় কখনো এভাবে রান্না করিনি সিম দিয়ে, তো ভাবলাম খেতে কেমন হয় জানি না, কিন্তু অসম হয়েছিল আসলে, এত মজা হয়েছিল। সিম কিন্তু আমি এবং আমার ছেলে কেউই অতটা পছন্দ করি না, কিন্তু আজকে তরকারিটা যখন খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল। আসলে কি জানেন, যদি বেশি পরিমাণে তরকারি রান্না করা হয় কয়েক পদে, তখন দেখা যায় কোনো তরকারির তেমন একটা ভালো টেস্ট পাওয়া যায় না। তো আজকে তো একদমই সিম্পলভাবে যদি শুধু শাক ভর্তা আর মাগুর মাছের এই ঝোলটা রান্না করেছি, তো ভাত খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। তো মশলা কষানোর শেষে সবজিটা দিয়ে দিয়েছি, আর সবজিটা যখন কষানো হয়ে যাবে এর ভিতরেই কিন্তু আমি মাগুর মাছটা দিয়ে দিব। মাগুর মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে গরম পানি দিয়ে চাল করে নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিব, ব্যাস হয়ে গেল মাগুর মাছের পাতলা ঝোল। শীতের এই সময়টা আসলে শোল মাগুর তারপরে কই এগুলা মাছ খেতে কিন্তু ভালো লাগে, অনেকের আবার পছন্দ না, আমাদের ফ্যামিলিতে আবার খুবই পছন্দ। তো এই যে শাক সেদ্ধ, এখন এটা কিন্তু আমি সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তা করব। তো আমি হাত ধুতে এসে দেখি আমার হাজব্যান্ড অলরেডি কাজটা শুরু করে দিয়েছে। আসলে আমাদের বাসায় প্রায় ভর্তা এরকম মাখানো যে ভর্তাগুলো বেশিরভাগ সময় ওই করে থাকে, কারণ এই ভর্তাগুলো দেখতাম আমার আব্বা আমার বাসায় আমাদের বাড়িতে, মানে আব্বার আব্বা ভর্তা করতো, তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডই করে। তো মরিচ তো আমি বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচগুলো এত কয়েকদিন যে কাঁচামরিচগুলো এনেছে সবগুলা কাঁচামরিচই ছিল একদমই ঝাল নাই। দেখা গেছে ভাত খাওয়ার সময় যদি কাঁচামরিচ খেতে বসতাম 3-4টা একবারে খেয়ে ফেলতাম। তো এইবার যে কাঁচামরিচগুলো নিয়ে আসছে আল্লাহ এত ঝাল,
কতদিন তো আমি চিকেন রান্না করেছি কাঁচামরিচ দিয়ে, খেতেই পারিনি, মানে এত ঝাল ছিল। হাবিব তো খেতেই পারেনি, বললো যে আম্মা একদমই খাওয়া যাচ্ছে না, মুখে দিলেই ঝাল লাগছে। তো যে কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিতাম, যেহেতু এই কদিন কাঁচামরিচের ঝাল ছিল না, কিন্তু এখন কিন্তু সেটা না, এখন সবগুলা কাঁচামরিচে প্রচণ্ড ঝাল। তো যে ভর্তা করতে গিয়ে কতগুলো দিয়েছি, আপনার ভাইয়া রেখে দিছে ঝালের কথা বলে। তো আসলে 3টা মরিচ দিছে মাত্র, তারপরে ভর্তাটা খেতে দেখলাম প্রচণ্ড ঝাল হয়েছে। তো বাকি সবগুলো দিলে আজকে আর আমাদের হয়তো ভর্তাটা খাওয়াই হতো না। তো আপনি এ পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন, কোনো অংশে আপনার ভালো লাগে সেই অংশটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভবিষ্যতে দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে পারেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে প্রথমেই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি আপনি এই কাজ করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া। তো গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খাচ্ছি। আসলে এই ভর্তাগুলো দেখা যায় যে সকালে, শীতের সকালে ভাতের সাথে খেতে ভালো লাগে। তো আমরা তো এটা দুপুরে খাচ্ছি, তারপর অনেক মজা লাগছিল। তো গত কয়েকদিন না, আমি সবসময় বাংলাদেশে যে আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে কোনো ঘটনায় ঘটুক না কেন দেখা যায় ভিকটিমকে ক্যামেরার সামনে বারবার দেখানো হয়, আর যারা এই কাজগুলো করে তাদের কিন্তু দেখানো হয় না। যেমন কতদিনে ভিডিও দেখলাম একটা, আপনারা জানেন উত্তরায় একটা ভাইরাল দম্পতি নিয়ে ঘটনা চলছে ইদানিং। তো ওখানে দেখা গেল কি যে প্রথম যে স্ত্রী, ওনাকে বারবার ক্যামেরার সামনে এনে সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন করছেন, যেগুলো হয়তো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার কারণে ওনার জীবনে সামনের জীবনগুলো অনেক কঠিন, মানে চলার পথটা অনেক কঠিন হবে। আমরা জানি বুঝি, তারপরে ওনাকে বারবার এই হেনস্থাগুলো আমরা করছি। মিডিয়াকে আমি দোষ দেই না, কিন্তু মিডিয়া শুধু আমার কষ্ট লাগে যে মিডিয়ারা এমনভাবে জিনিসটা ভালো ভালো প্রকাশ করতে গিয়ে একটা মহিলার কতটা যে ক্ষতি করছেন। আবার দেখেন ওইদিকে দ্বিতীয় স্ত্রী, কথিত স্ত্রী, যে ওনার যেহেতু জবানবন্দি নেওয়া হয়েছে, ওখানে কিন্তু ওনাকে ফেস দেখানো হয়নি বা ওনার ভালো পরিচয় বা কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি। বাবার হাজবেন্ড যে কথা বললো, ওনাকেও পুরোটা মুখটা পর্যন্ত দেখানো হয়নি, অথচ প্রথম স্ত্রীকে ফুল স্ক্রিনে এনে ফুলভাবে ওনার সাথে কথা বলা হচ্ছে। আর উনিও বোকামি করে যাচ্ছেন, এমন এমন প্রশ্ন করছেন যে প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে হয়তো উনি কষ্টে বলে ফেলতেছেন, কিন্তু এই প্রশ্নের অ্যান্সারের জন্য আমার মনে হয় ভবিষ্যতে ওনাকে অনেক